আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ, ডিপ্লোমা ফিফথ সেমিস্টার সিভিল ডিপার্টমেন্টে সার্ভিং 3 এর চ্যাপ্টার ফিফথ আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন ভাই, আজকে আমরা চ্যাপ্টার ফিফথ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার ফিফথ আমাদের কি বলা হয়েছে, ভার্টিক্যাল যে কার্ভ আছে, কেমন উলম্বিক যে বাঁক আছে ওই বিষয়ে বলছে। উলম্বিক বাঁক বলতে আমরা কি বোঝাই, একটা রাস্তা চলতেছে, এটা আরেকটা তলের মধ্যে যাওয়ার জন্য যে উলম্বভাবে যে কার্ভ গঠন করে ওটাকে উলম্বিক কার্ভ বলা হয়েছে। দেখেন এখন আমরা যদি উলম্বিক কার্ভের যদি খেয়াল করি, কি বলা হয়েছে, ভার্টিক্যাল কার্ভ, কেমন ভার্টিক্যাল কার্ভ। ভার্টিক্যাল কার্ভ যদি আমরা খেয়াল করি, এটা ভার্টিক্যাল কার্ভ দুই প্রকার, উলম্ব বাঁক দুই প্রকার, একটা আছে উত্তল আর একটা আছে অবতল। কয় প্রকার ভাই? দুই প্রকার, উত্তল আর একটা আছে অবতল, সামিট আর একটা আছে ভেলি। সামিট আর একটা কি ভাই? ভেলি। দেখেন তো ভালো মতো, এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। উলম্ব বাঁক দুই প্রকার, সামিট কার্ভ আর একটা আছে ভেলি। একটা আছে উত্তল, একটা আছে অবতল। একটা আছে উত্তল আর একটা আছে অবতল। দেখেন ভেলি। এবার উত্তল কোনটা ভাই, আবার অবতল কোনটা, আবার উত্তল কার্ভ কোনটা, আবার অবতল কার্ভ কোনটা। এখন উত্তল হচ্ছে একটা ঊর্ধ্বমুখী ঢালের সাথে একটা নিম্নমুখী ঢাল যে যে বাঁক উৎপন্ন করে, এটাকে কি বলা যায়? উত্তল কার্ভ। এটা কি বলা হয়েছে? উত্তল। আর অবতল কোনটা? অবতল একটা নিম্নমুখী ঢালের সাথে একটা ঊর্ধ্বমুখী ঢালের যে আমাদের কার্ভ উৎপন্ন করছে, এটাকে কি বলা হয়েছে ভাই? এটাকে বলা হয়েছে অবতল। এটা আছে এখানে, দেখেন এখানে ভার্টিক্যাল কার্ভ মানে উলম্বিক কার্ভ। উলম্বিক কি বাঁক, এটাকে আমাদের কয় ভাগ করছে? দুই ভাগে, সামিট আর একটা হচ্ছে ভেলি। তো সামিট কেমন দেখেন, উলম্বর সাথে এদিকে দেখেন প্লাস G1 এর সাথে কি মাইনাস কি বলেন তো? G2। মাইনাস কি হবে আমাদের? G2। মাইনাস কি হবে? G2। মাইনাস G2 হবে। তারপরে এটা দেখেন তো, মাইনাস G1 এর সাথে প্লাস G2, মানে ঊর্ধ্বমুখীর সাথে নিম্নমুখী যখন বাঁক উৎপন্ন করবে, ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢালের মধ্যে যে বাঁক উৎপন্ন হয় এটাকে সামিট, আর নিম্নমুখী ঢালের সাথে ঊর্ধ্বমুখী ঢালের যে বাঁক উৎপন্ন হয়, যে কার্ভটা কেমন, যে কার্ভটা তৈরি করে ওটাকে ভেলি কার্ভ বলে। বুঝে আসছে? এটা এখন চার ধরনের অবস্থা আছে, অবস্থান ভেদে এটা চার প্রকার হয়। ঊর্ধ্বমুখী ঢাল এবং দেখেন এদিকে দেখেন উত্তল কার্ভ এবং অবতল কার্ভ। এটা আমাদের কয় প্রকার? চার প্রকারের, প্রত্যেকটা মানে চার টাইপসের। দেখেন এটা এক ধরন, এটা এক ধরন। বুঝে আসছে? এগুলো সিম্পলি এগুলো কার্ভের দুটো উদাহরণ দিছে। এরপরে ঊর্ধ্বমুখী কার্ভ আরো কি হইতে পারে বলেন তো? একটা আছে সরাসরি উঠতেছে আর একটা আছে সরাসরি নামতেছে। বুঝে আসছে ভাই? এরপর আরেকটা ধরন আছে, দেখেন আরেকটা কি ধরন আছে, একটা অনেক বেশি উঠতেছে আর হালকা উঠতেছে। বুঝে আসছেন ভাই? অনেক বেশি উঠতেছে, এটার থেকে তুলনামূলক অল্প পরিমাণ উঠতেছে। তাহলে এখানের মধ্যে এরকম রাস্তাও হইতে পারে না ভাই? এই ধরনের রাস্তায় যে বাঁক উৎপন্ন হতে পারে না ভাই? এই ধরনের রাস্তায় কিভাবে বাঁক উৎপন্ন হতে পারে? তাহলে এখানেও কি G1 প্লাস এ, এখানে কি ভাই? G2 কি বলেন তো? প্লাস এ। বুঝে আসছে ভাই? এরপর আমাদের কি হতে পারে, এটা যদি এমন হয় তাহলে অবতলের বেলায় এটা কেমন হবে? দ্বিতীয় সিচুয়েশনটা কেমন হবে? এটা ফার্স্ট কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি হতে পারে বলেন তো? অবতলের বেলায় সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? অবতলের বেলায় সেকেন্ড কন্ডিশন হতে পারে এটা অনেক বেশি উঠতেছে, হালকা উঠতেছে। অবতলের বেলায় হবে যে হালকা উঠতেছে তারপর অনেক বেশি উঠতেছে। বুঝে আসছে ভাই? দেখেন তো অবতলটা বিপরীত না, এটা অনেক বেশি উঠতেছে তারপর হালকা উঠতেছে, আর এটা কি হালকা উঠতেছে তারপর অনেক বেশি উঠতেছে। বুঝে আসছে ভাই? এরপর উঠার সময় এটাকে উত্তলের বেলায় উঠবে বেশি, নামবে কম। আর এর বেলায় কি নামবে বেশি, অবতলের বেলায় কি নামবে বেশি। উত্তলের বেলায় কি উঠবে বেশি আর অবতলের বেলায় নামবে বেশি। তাহলে দিয়ে দেখেন তো উত্তলের বেলায়, তাহলে এখন আরেকটা থার্ড কন্ডিশন কি হতে পারে বলেন তো ভাই? হালকা নামতেছে তারপরে বেশি নামতেছে। বুঝে আসছে? এরকম একটা কন্ডিশন নিতে পারে না ভাই? হালকা নামতেছে, অনেক বেশি নামতেছে। দেখেন তো ভাই, হালকা নামতেছে আর অনেক বেশি নামতেছে। তাহলে এটা বুঝে আসছে? তাহলে হালকা নামতেছে, অনেক বেশি নামতেছে, এরকম একটা কন্ডিশন হতে পারে না? তাহলে এটা কি মাইনাস G1 আর মাইনাস G2, হালকা নামতেছে আর অনেক বেশি নামতেছে। আর এটার বেলায় কি উত্তলের বেলায় হালকা নামবে, আর অবতলের বেলায় কি বেশি নামবে না? কি নামবে ভাই? বেশি নামবে। এই দেখেন অনেক বেশি নামতেছে তারপরে হালকা নামতেছে। বুঝে আসছে? এটা হচ্ছে অবতলের বেলায় মাইনাস G1 মাইনাস G2। বুঝে আসছে ভাই? তাহলে অনেক বেশি উঠতেছে, হালকা নামতেছে, অনেক বেশি নামতেছে, এটা উঠতেছে আর নামতেছে, এটা নামতেছে আর এটা উঠতেছে। বুঝে আসছে ভাই? আমি এগুলো আমাদের মুখের ভাষায় বলতেছি। তাহলে একটা ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন আমাদের কি পাইলাম?
সেকেন্ড কন্ডিশনে দেখো অনেক বেশি উঠতেছে হালকা উঠতেছে, অনেক বেশি উঠতেছে হালকা উঠতেছে, তাহলে হালকা উঠতেছে অনেক বেশি উঠতেছে, এটা হবে বিপরীতটা। তারপরে এই পাশে দেখেন তো হালকা নামতেছে অনেক বেশি নামতেছে, আর এই পাশে কি বেশি নামতেছে হালকা নামতেছে। এখানে হবে তো হালকা নামতেছে আর বেশি নামতেছে, আর এখানে কি বেশি নামতেছে তারপর হালকা নামতেছে। বুঝে আসছে ভাই? ফোর্থ কন্ডিশন আমাদের কি হইতে পারে, অনেক বেশি উঠতেছে তারপরে সোজা রাস্তা চলে গেছে, এরকম আমাদের হয় না, রাস্তার বাঁক এরকম ধরনের তৈরি করতে হইতে পারে না। অনেক বেশি উঠতেছে প্লাস জি1, তারপরে এটা কি জি2 ইজ ইকুয়াল 0, বুঝে আসছে? আর এটা কি সমান চলে গেছে। আর এটার উল্টাটা অনেক বেশি উঠতেছে সোজা চলে গেছে, এটার উল্টাটা এটা হবে না, অবতলে বেলা অনেক বেশি নামতেছে সোজা চলে গেছে। এরকম আমাদের কার্ভ উৎপন্ন হইতে পারে না ভাই? অনেক বেশি নামতেছে মাইনাস জি1 নামতেছে, আর জি2 ইজ ইকুয়াল কি হবে 0 হবে, জি2 কি হবে ভাই 0 হবে। এটা হচ্ছে চারটা কন্ডিশন, চারটা করে কন্ডিশন। দেখেন ভাই বুঝে আসে নাকি? বুঝা গেছে ভাই? এই চারটা কন্ডিশন যদি বুঝে আসে, দেখেন এগুলো বুঝাই দিচ্ছি, ভালো মতো নোট করে নেন। দেখেন এটা তুলে নেন, এটা তুললে এরপরে বোঝা যায় নাকি দেখেন। এরপরে দেখেন এখানে আমাদেরকে কি, এখানে এরপর উত্তল এবং অবতল আমরা যেখানে সমাধান করব, ম্যাথগুলো যে সমাধান করব সংশোধন করব, এটা কয় প্রকার হইতে পারে? সরলরেখার ঢাল দুই ভাগের শতকরা হার এবং আনুপাতিক হার। শতকরা হার এবং কি আনুপাতিক হার, কেমন পার্সেন্টেজ মানে আনুপাতিক হার, কি হবে রেশিও, একটা আছে রেশিওলি, একটা আনুপাতিক ভাবে, আর একটা আছে পার্সেন্টেজ। শতকরা হার আর একটা আছে আনুপাতিক হার। উলম্ব ভাগ এবং কি দুই ভাবে, এটা কিভাবে দুই ভাগে প্রকাশ করা যায়, দুই ভাবে প্রকাশ করা যায়। এগুলো ঢাল, এগুলো কি আমরা ভার্টিক্যালি যে কার্ভগুলো বের করছি, এদিকে দেখেন ভার্টিক্যাল কার্ভ, কেমন ভার্টিক্যাল কার্ভ। ভার্টিক্যাল কার্ভ কয় ভাগে প্রকাশ করা যায়? দুই ভাগে। কয় ভাগে ভাই? দুই ভাগে। কয় ভাগে ভাই? দুই ভাগে। কিভাবে শতকরা হার আর একটা কি আনুপাতিক হার, একটা কি শতকরা হার এবং পার্সেন্টেজ। শতকরা, দেখেন তো শতকরা হার, শতকরা হার এটা কি ভাই? পার্সেন্টেজ। এটা কি আকারে আমরা পার্সেন্টেজ, 100% এর মধ্যে কত পার্সেন্ট উঠতেছে কত পার্সেন্ট নামতেছে, এটা হচ্ছে শতকরা হার। উলম্ব ভার্টিক্যাল মানে কি এরকম সোজাসুজি না, উপরের দিকে আর নিচের দিকে নামতেছে, কেমন উপরের দিকে উঠতেছে নিচের দিকে নামতেছে। এগুলো আমরা কি সাধারণ ক্ষেত্রে বুঝি না, সাধারণ ক্ষেত্রে উপরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ ধরে রাখি, কেমন ভার্টিক্যাল লেভেলে এটা আমরা দেখাইছি আর কি। শতকরা হার আর একটা আছে আনুপাতিক হার, একটা আছে কি ভাই আনুপাতিক, শতকরা হার, একটা আছে কি রেশিও ডেন্টাল, কেমন রেশিওটা বের করে। একটা আছে পার্সেন্টেজ আর একটা আছে রেশিও, কেমন অনুপাত বের করে না, এত অনুপাত এত। বুঝে আসছে ভাই? তাহলে শতকরাটা কিভাবে হইতে পারে? 100% এর ভিতর কত পার্সেন্ট, 100% এর ভিতর কত পার্সেন্ট, মনে করেন 100% এর ভিতরে কত পার্সেন্ট প্লাস 2%, কেমন এরকম কিছু দিয়ে দিছে। তাহলে 100% চলার পরে 2% উপরের দিকে উঠছে, প্লাস 2 না দিয়ে যদি মাইনাস দিত 2% নামছে, প্লাস 2% কি উঠছে, মাইনাস 2% কি বলতো নামছে, কেমন পার্সেন্ট। কতর ভিতরে? টোটাল লেন্থ কত? 100 এর ভিতরে। টোটাল লেন্থ কত? 100 এর ভিতরে। কতর ভিতরে ভাই? 100 এর ভিতরে। আমি এটা নিজের থেকে আমি একটু চিত্র আঁকাই দিছি। কত মিটারের ভিতরে? 100 মিটারের ভিতরে মনে করেন প্লাস 2% কি উত্তল হয়েছে আবার অবতল হয়েছে, উঠছে অথবা নামছে, এরকম দিয়ে দিতে পারে। বুঝে আসছে ভাই? আনুপাতিক মানে কি n:1, 100% এর মধ্যে কত পার্সেন্টের মধ্যে? 100% এর মধ্যে। দেখেন তো শতকরা, এটা শতকরা হার না, এটা শতকরা 100% এর মধ্যে, কেমন 100% এর মধ্যে কত? 100% এর মধ্যে মনে করেন এরকম কোন একটা কন্ডিশন দিয়ে দিছে প্লাস 2%, 100% এর মধ্যে প্লাস 2% দিয়ে দিছে পার্সেন্টের মধ্যে। এবার n:1 দিয়ে দিলে, বুঝছেন? 100% এর মধ্যে তাহলে 1% বাড়ছে, 100% এর মধ্যে 1% উঠছে অথবা 1% নামছে, 1% উঠছে অথবা 1% কি হয়েছে নামছে, 1% পজিটিভ হয়েছে 1% নেগেটিভ হয়েছে। এই টোটালটাকে কি বলবে আমাদের? এই টোটাল একটা কন্ডিশন, এই টোটাল একটা কন্ডিশন, কেমন এটা কি 100%, 100 মিটার মনে করেন, 100% এর মধ্যে কত মিটার? 100% এর মধ্যে মনে করেন n এককের মধ্যে এক অনুপাত বাড়ছে অথবা কমছে। তারপরে এটা কি এখন যে শতকরা হার হিসাব করি, এটা n এককে এত অনুপাত বাড়ছে, অনুপাতে প্রকাশ করছে। আর এটা শতকরা মানে কি 100% এর মধ্যে এত পার্সেন্ট বাড়ছে অথবা এত পার্সেন্ট কমছে। বুঝে আসছে ভাই? এগুলো হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। এবার যদি আমরা এখানের মধ্যে আমরা যদি এখানে কি করি ভাই, একটা ভার্টিক্যালি কার্ভের কিছু সূত্র আছে, সূত্র অনুযায়ী যদি আমরা ম্যাথগুলো করতে পারি, ম্যাথগুলো সমাধান করে একদম ইজিলি সলভ করা যাবে আমাদের। বুঝে আসছে ভাই?
ভার্টিক্যাল কার্ভ যদি একটা অঙ্কন করি আমরা সাধারণ ক্ষেত্রে ডাইমেনশন 2 ডাইমেনশন, ভার্টিক্যালের জন্য কয়টা ডাইমেনশন ব্যবহার করতে হবে? দুইটা ডাইমেনশন, এক্স আর একটা ওয়াই বরাবর দুইটা ডাইমেনশন নিতে হবে। আমরা সাধারণ ক্ষেত্রে আমরা কি কার্ভকে উলম্বভাবে দিয়ে কি আমরা কি স্পর্শক দিয়ে একটা সেন্ট্রয়েড দিয়ে সুন্দরভাবে একটা কার্ভ আগে ফেলছে, কিন্তু এটা ডাইমেনশন দুইটা দিতে হবে। দেখেন এটা বরাবর একটা চলে গেছে, এখানে একটা কার্ভ উৎপন্ন হয়েছে, বুঝে আসছে ভাই? এখানে একটা কার্ভ উৎপন্ন হয়েছে, দেখেন এই দিকটা চলে গেছে, স্পর্শক চলে গেছে, স্পর্শক চলে যাওয়ার পর মনে করেন এখানে একটা সেন্ট্রয়েড যুক্ত, এখানে একটা কি এরকম মনে করেন সাধারণ একটা এরকম কিছু মনে করেন এখানে কিছু ফর্মুলা দিয়েছে T1 এ তারপরে বি একটা এখানে মনে করেন সি এটা যুক্ত করে দিয়েছে, মানে মনে করেন এখানে সাধারণ কিছু অবস্থান নির্দেশ করছে। সাধারণ কিছু অবস্থান নির্দেশ করলে মনে করেন সাধারণ ক্ষেত্রে দিয়ে দেখেন এরকম আমরা কি হবে ভার্টিক্যাল লেভেলে 2 ডাইমেনশন হবে, কার্ভটা কি হবে, কার্ভটা কি হবে ভাই, কি হবে ভাই দুইটা ডাইমেনশনের মধ্যে অবস্থান করবে। তাহলে এখানের মধ্যে উলম্বের বাঁকের দৈর্ঘ্য আমাদের যদি উলম্ব বাঁক যেটা দিয়ে দিবে, দেখেন এখানের মধ্যে আমাদের বাঁক দিতে পারে না, এখানে একটা বাঁক দিতে পারে না, এখানে একটা বাঁক উৎপন্ন হয়েছে, এদিকে একটা স্পর্শক চলে গেছে। এবার এখানে এই স্পর্শকের মধ্যে দেখেন তো এখানে একটা সেন্ট্রয়েড মনে করেন এটা যুক্ত হয়েছে, এটা যুক্ত আপনাদেরকে আরো পরিষ্কার করে চিত্রটা দেখাই দিচ্ছে, বুঝে আসছে ভাই? এরপর মনে করেন এখানে যুক্ত হয়েছে, তাহলে এখানে উলম্ব বাঁক এই বাঁকটা যে আছে এই বাঁকের দৈর্ঘ্য, এই বাঁকের দৈর্ঘ্য এল, এটা কি ভাই এল, আমরা কি ধরে নিছি এল, উলম্ব বাঁকের দৈর্ঘ্য, উলম্ব বাঁকের দৈর্ঘ্য কেমন? তাহলে ভার্টিক্যাল এক নম্বর সূত্রে কি ভার্টিক্যাল কার্ভ এর কি বলছে উলম্ব বাঁকের লেন্থ L is equal কি হইতে পারে, L is equal আমরা কি লিখবো, L is equal আমাদের লিখতে হবে যে ভাই দেখেন তো L is equal আমাদের কি লিখতে হবে G1 plus G2 by কি হচ্ছে G1 minus G2 by R, G1 minus G2 by R, G1 minus G2 by R into স্টেশনের কি বলছে ব্যবধান, চেইনের ব্যবধান, চেইনের স্টেশন যে থাকবে স্টেশনগুলোর ব্যবধান। তাহলে G1 মনে করেন এটা G1, এটা মনে করেন G1 আর এটা মনে করেন G2, তাহলে এটা মনে করেন আমাদের কি দিতে হবে G1 minus G2 by G1 minus G2 by R, আর মানে কি ভাই এখানে ব্যবধান, আর মানে কি পার্থক্য, এটার মধ্যে একটা থেকে একটা পার্থক্য কেমন, একটা থেকে একটা পরিবর্তনের হার, আর হচ্ছে পরিবর্তনের হার নির্দিষ্ট একটা দিয়ে 0.1 0.2 0.1 অথবা 0.2% এরকম পরিবর্তনের হার কিছু দিয়ে দেয় আমাদেরকে, প্রশ্নই দিয়ে দিবে একটা ঢাল বিয়োগ দ্বিতীয় ঢাল বাই পরিবর্তনের হার ইনটু কি হবে গুণন কি হবে ভাই, গুণন কি হবে স্টেশনের ব্যবধান। স্টেশন আমাদের কত ধরতে পারে স্টেশন ব্যবধান, মনে করেন আমাদের চেনের পরিমাণ দিয়ে দিছে 20 25 30 যে কোনো চেন দিয়ে দিছে, ওই চেন আমরা দেয়া না থাকলে সাধারণত 20 মিটার ধরে নেই, আর যদি দেয়া থাকে তাহলে তো ভালো কথা, তাহলে কি স্টেশন ব্যবধান কি প্রত্যেকটা স্টেশন কেমন, অথবা চেনের দিতে অথবা চেন লিখতে পারবো, চেন লিখে দিতে পারবো কেমন। তাহলে ভার্টিক্যাল কার্ভ এর লেন্থ ইকুয়াল G1 minus G2 by R into চেন কেমন, চেনের যে পরিমাণ আছে কেমন 20 হইতে পারে 25 হইতে পারে অথবা কি 30 মিটার হইতে পারে কেমন, বুঝে আসছে এরকম সামথিং কিছু হইতে পারে। এরপর আমরা যদি খেয়াল করি T1 এর চেনেস কেমন, T1 এর চেনেস মানে এখানে T1 না ভাই, এখানে T1 না ভাই, T1 এর চেনেস কি হবে T1 এর চেনেস, এখানে যদি a বিন্দু ধরে নিই এটা যদি এক বরাবর চলে যায়, মনে করেন এটা T1 এর চেনেস, T1 এর চেনেস মানে কি এই চেনেস থেকে এই পুরাটা যদি লেন্থ হয়, পুরাটা যদি L হয়, দেখেন তো এতটুকু পর্যন্ত দীর্ঘ যেমন পুরাটা যদি লেন্থ হয় অর্ধেকে কত হবে L/2 হবে না, L/2 হবে না, বুঝে আসছে ভাই L/2 হবে। তাহলে এখানে কি T1 এর কি লিখবো আমরা T1 এর চেনের পরিমাণটা লিখতে হলে এর চেনেস থেকে L/2 বাদ দিলে হবে না, দেখেন তো ভাই এখানে আমাদের এতটুকু আসছে, বুঝে আসছে ভাই এতটুকু, এখানে আসছে এ থেকে যদি আমরা এতটুকু দৈর্ঘ্য বাদ দিই তাহলে আমরা T1 এর মানটা পাই যাব না, বুঝে আসছে ভাই। তারপরে দেখেন তাহলে T1 এর চেনেস কেমন, চেনেস T1 এর চেনেস সমান সমান কি লিখতে পারি, সমান সমান আমরা কি লিখতে পারি T1 এর চেনেস, এই T1 এর চেনেস মানে কি চেনেস থেকে L/2 বাদ দিব, চেনেস থেকে L/2 বাদ দিলে আমরা কি T1 এর চেনেস পাই যাব, এর চেনেস কেমন,
চেনেস থেকে আমরা কি বাদ দিয়ে দিতে হবে, লেন্থ বাই 2 মাইনাস কি হবে, লেন্থ বাই 2। এবার যদি আমরা t2 চেনেস ধরি ভাই, এই t2 ধরি, এই t2 তে ধরি, তাহলে এই চেনেস সাথে l বাই 2 কি করতে হবে, যোগ করতে হবে। এর থেকে আমরা l বাই 2 কমাইলে এখানে আসতে পারবো, এর থেকে আমরা l বাই 2 বাড়াইলে t2 তে যাইতে পারবো। তাহলে এখানে দেখেন তো 3 নাম্বার আমরা ফর্মুলা কি ভাই, t2 এর চেনেস বের করতে চাইলে a এর চেনেস প্লাস l বাই 2। বুঝে আসছে ভাই, t2 এর চেনেস বের করতে a এর চেনেস প্লাস কি হবে, l বাই 2, a এর চেনেস প্লাস কি হবে, l বাই 2। বুঝে আসছে ভাই। এবার আমাদেরকে যদি বের করতে বলে চেনেস বের করার পরে rl বের করতে বলে, কেমন ভাই, t1 এর rl যদি বের করতে বলে আমাদেরকে, t1 এর rl যদি বের করতে বলে, t1 এর rl এর জন্য আমরা কি করতে পারি, t1 এর rl সমান সমান a এর rl প্লাস মাইনাস g1 বাই 100 ইনটু l বাই 2। তাহলে কি করতে হবে, t এর rl, তাহলে কি করতে হবে, a এর rl নিতে হবে। প্রথমে a এর rl প্লাস মাইনাস g1 বাই 100 ইনটু l বাই 2। বুঝে আসছে ভাই, ইজ দিস সিম্পল থিং, t1 এর rl দেখেন, এই t1 এর rl যদি বের করি, a1 এর rl দিতে হবে প্লাস মাইনাস g1 বাই 100 ইনটু l বাই 2। বুঝে আসছে ভাই। এরপর আমরা যদি 5 নাম্বার খেয়াল করি, 5 নাম্বার সূত্র, t2 এর যদি rl বের করি, a এর rl প্লাস মাইনাস t1। এখন t1 শেষ, আমাদের t2 এর কাছে যাওয়ার জন্য g1 প্রয়োজন নাকি g2 প্রয়োজন, অবশ্যই কি এক্স্যাক্টলি কি প্রয়োজন, g2 বাই 100 ইনটু l বাই 2। বুঝে আসছে ভাই, একদম সিম্পল থিম। দেখেন তো বুঝে আসে নাকি, t1 এর আলার সময় g1 হবে, t2 এর সময় g2 হবে। এবার আমাদের g1 এ এখানে ভেজাল করতেছে, আমাদের কে ভেজাল করতেছে, g1 এ ভেজাল করতেছে। তাহলে g1 এর সময় যদি এদিকে দেখেন, এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে g1 এর বেলায়, g1 এর rl থেকে আমরা কি বের করব, যে g1 এর rl থেকে আমরা কি নিব, g1 থেকে যদি এদিকে দেখেন, আমরা g1 থেকে এটা দেখেন, g1 থেকে আমরা কি নিই, g1 থেকে যদি rl বের করি, g1 এ প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে। বুঝে আসছে ভাই, g1 এ যদি প্লাস থাকে এটা মাইনাস হয়ে যাবে, আর g2 এর বেলায় মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে। আর g2 এর বেলায় কি হবে, g2 এর বেলায় এক্সাক্ট বসে যাবে, এক্স্যাক্টলি যেটা আছে ওইটাই বসে যাবে। কেমন, g1 এর বেলায় প্লাস থাকলে মাইনাস হবে, এখানে যদি প্লাস থাকে আমরা মাইনাসটা নেব, এখানে যদি মাইনাস থাকে, g1 এর মান যদি মাইনাস থাকে, নিম্নমুখী থাকে, তাহলে আমরা কি নিতে হবে, প্লাস নিতে হবে। আর g2 এর বেলায় কি হবে, প্লাস থাকলে প্লাসই নেব, এক্স্যাক্টলি যেটা থাকবে মেন ওইটাই। কেমন, আমাদেরকে ফ্রেমের মধ্যে যেটাই দিয়ে দিবে, মাইনাস থাকলে আমরা মাইনাসই নিতে হবে। বুঝে আসছে ভাই, এগুলো হচ্ছে কন্ডিশন। তারপরে দেখেন তো, ই এর rl, ই মানে কি ভাই, ই হচ্ছে আমাদের এখানে মধ্যবিন্দু, এটা বিন্দু একটা, আর একটা আছে বি বিন্দু, এটা মধ্যবিন্দু কি বলতো, ই। এটা মধ্যবিন্দু কি ভাই, ই। তাহলে এ থেকে এর মান এবং বি এর মানকে 2 ভাগ করলে আমাদের ই এর মানের অর্ধেক পেয়ে যাব না। এটা দেখেন তো, কন্ডিশনটা দেখেন তো ভাই, এখানে দেখেন, তাহলে এটা ই না, তাহলে এ আর এখানে বি, তাহলে এখানে আছে ই। ই মানে কি, এটা মাঝখানে না, এ বি এর মাঝখানে। তাহলে দেখেন তো, তাহলে এ এর আর এর সাথে বি এর আর এর যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই যাব, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাই যাব, বাঁকের কি শীর্ষবিন্দু, এটা না ভাই, এখানে দেখেন তো বাঁকের এখানে দীর্ঘ জ্যা, এদিকে দেখেন তো, দীর্ঘ জ্যা এর একটা মান আছে না, দেখেন তো, ই এর আর এর মান কি, দীর্ঘ জ্যা এর মধ্যবিন্দু। কেমন, তাহলে ই এর আর এল দেখেন তো, 6 নম্বর আমরা যদি বের করি, ই এর আর এল বের করতে চাইলে এ আর বির সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এ এর আর এল এর সাথে প্লাস কি করতে হবে, বি এর কি হবে, আর এল যোগ করে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। কেমন, আমাদের ইর জন্য। এবার যদি আমরা ই তো করছি ভাই, এবার যদি আমরা কি শীর্ষ এখানে কি মিলন ছেদ বিন্দু আমাদের কার বের করি, এফ এর জন্য বের করি, বাঁকের শীর্ষবিন্দু এফ এর জন্য যদি বের করি, এখানে এ না দিয়ে মনে করেন এটা এ, কেমন এ,
তাহলে এখানে বাঁকের শীর্ষবিন্দু কে বলেন তো? বাঁকের শীর্ষবিন্দু এখানে না, এফ। এফ মানে কি ভাই? এই কন্ডিশন দেখেন তো, এফ মানে কি ই এবং এ এর মাঝখানে না? এফ এর জন্য যদি আমরা আর এল বের করি, এফ এর জন্য যদি আর এল বের করি, তাহলে আমরা কি স্পর্শক টি1 এর আর এল প্লাস টি2 এর আর এল, কেমন? এদিকে দেখেন তো ভাই, এদিকে দেখেন। তাহলে আমরা এফ এর জন্য যদি আমরা আর এল বের করি, এফ এর জন্য আর এল বের করতে চাইলে আমাদের কি করতে হবে বলেন তো? এর আর এল। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের এখানে এটা বলে দিছে, এটা আমাদের এফ বিন্দু আর এল বের করতে বলছে। তাহলে এখানে একটা স্পর্শক চলে গেছে, এখানে একটা স্পর্শক চলে গেছে, সিম্পলি ধরে রাখেন। তাহলে এখানের মধ্যে দেখেন তো, এখানের মধ্যে দেখেন এফ এর আর এল বের করতে চাইলে আমাদের কি করতে হবে? এ এর আর এল এবং ই এর আর এল কে অর্ধেক করে নিতে হবে না? এই দুটার মাঝখানে কি আছে? এফ আছে না? তাহলে এফ এর আর এল, এফ এর আর এফ এর আর এল যখন বের করব, এফ এর আর এল বাকি শীর্ষবিন্দু আর এল যখন বের করব, এই এ এর আর এল এবং ই এর আর এল, বুঝে আসছে ভাই? এ এর আর এল এবং ই এর আর এল। দেখেন এটা যদি সাধারণ একটা, আমরা যদি একটা বাগ দিই, কেন এইখানে ভালো মতো খেয়াল করেন ভাই, এইখানে একটা বাগ দিলাম, তাহলে এটা হচ্ছে এফ। এটা কি এফ সমান সমান কি ভাই? এ ই আর এর মাঝখানে না? অথবা এটা কি এ আর এটা যদি ই ধরি, এ আর এর মাঝখানে না? তাহলে এফ এর আর এল সমান সমান কি ভাই? এ এর আর এল প্লাস কি হবে? ই এর আর এল বাই 2। এ এর আর এল এর সাথে ই এ আর এল কে দুই ভাগ করলে এফ এর আর এল পাই যাবে। বুঝে আসছে ভাই এফ এর আর এল কিভাবে পাওয়া যেতে পারে আমাদের? তাহলে এদিকে দেখেন তো, এরপরে বাঁকের শীর্ষবিন্দু চেইনএস, বাঁকের শীর্ষবিন্দু যেটা আছে, এটির শীর্ষবিন্দু চেইনএসটা কি হবে আমাদের? টি1 এর চেইনএস প্লাস এল বাই 2। দেখেন তো, এখানে বাঁকের শীর্ষবিন্দু চেইনএস আমরা বুঝাইতে চাইলে টি1 এর চেইনএস নিতে হবে প্লাস এখানে কি এল বাই 2, এল বাই 2 যোগ করে দিতে হবে। তাহলে এখানে বাঁকের শীর্ষবিন্দু, বাঁকের কি ভাই? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু চেইনএস, কেমন? চেইনএস সমান সমান, চেইনএস সমান সমান কিভাবে বের করব? বাঁকের শীর্ষবিন্দু চেইনএস সমান সমান কিভাবে বের করব ভাই? টি1 এর চেইনএস, টি1 এর চেইনএস প্লাস কি হবে? এল বাই 2। টি1 এর চেইনএস প্লাস এল বাই 2, টি1 এর চেইন বের করতে হবে প্লাস কি করতে হবে? এল বাই 2। বুঝে আসছে ভাই? এই সূত্রটা যখন আমরা ইজিলি বুঝে নেব, ম্যাথগুলো সলভ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আমাদের পার্ট 2টা দেখবেন অবশ্যই। ওখানে আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথগুলো, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে ওগুলো আপনাদেরকে সমাধান করাই দেবো, কেমন? অফসেটের মাধ্যমে আমরা বাঁক স্থাপন করবো ম্যাথ সমাধান করে। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ, সবার কাছে দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।